হরতাল নয়, মানুষ আওয়ামী লীগের শাস্তির অপেক্ষা করছে, বললেন রিজভী। নির্বাচিত সরকার খুবই দরকার, বললেন দুদু। মুচলেখা দিয়ে মুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলাম, বললেন আজমি। এবং সর্বশেষ জানাবো, কর্মী নিয়োগে অনিয়ম বন্ধে টাস্ক ফোর্স গঠন করতে চায় সৌদি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হরতাল নয়, মানুষ আওয়ামী লীগের শাস্তির অপেক্ষা করছে, বললেন রিজভী। আওয়ামী লীগের ফেব্রুয়ারিতে ডাকা হরতাল কর্মসূচি প্রসঙ্গে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, হরতালের ডাক দিলেন আর মানুষ লাফ দিয়ে পড়বে এমনটা হবে না, বরং মানুষ আপনাদের শাস্তির জন্য অপেক্ষা করছে। রিজভী বলেন, জুলাই বিপ্লবে নিহত আহতরা বিচার চায়। শেখ হাসিনার কাছে নারী ও শিশু কোনো মূল্য নেই, একটাই মূল্য সিংহাসন। তিনি কতজনকে সন্তানহারা করেছেন তার হদিস নেই। গুলি ছিল শেখ হাসিনার কাছে একটা খেলা, ক্রসফায়ার ছিল আনন্দের বিষয়। বিরোধী পক্ষের লাশ দেখলে খুশি হতেন হাসিনা। তিনি মানসিকভাবে অসুস্থ এক নারী। তিনি হলেন, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা তাণ্ডব চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো পদক্ষেপ দেখি না। যারা আবু সাইদ ও মুগ্ধকে হত্যা করেছে আইনের লোক, তাদেরকে কারা আইনের হাত থেকে রক্ষা করেছে, সবাইকে শাস্তির আওতায় আনা উচিত। জুলাই গণঅভ্যুত্থানে আইন শৃঙ্খলা বাহিনীর অপরাধীদের বিরুদ্ধে রাষ্ট্রকে বাদী হয়ে মামলা করা উচিত। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং অন্যান্য আত্মীয়স্বজন প্রসঙ্গে রিজভী বলেন, কোন প্রতারক রাষ্ট্র ক্ষমতায় থাকলে তার সন্তানদেরও প্রতারক বানায়, তার উদাহরণ শেখ হাসিনা। কোন নিয়ম কানুনের তোয়াক্কা না করে পূর্বাচলে নিজের সন্তান এবং আত্মীয় স্বজনের প্লট বরাদ্দ দিয়েছেন তিনি। নির্বাচিত সরকার খুবই দরকার, বললেন দুদু। মানুষের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ চলছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, বাংলাদেশ এখন যে ষড়যন্ত্র জালের মধ্যে আটকে গেছে, সেই জাল ছিঁড়ে ফেলতে হলে জনগণের সরকার, নির্বাচিত সরকার খুবই দরকার। দুদু বলেন, বাংলাদেশ হাসিনা মুক্ত হওয়ার পর মানুষের যে প্রত্যাশা ছিল মানুষ নির্বিঘ্নে বসবাস করবে, লুটেরাদের হাত থেকে দেশ রক্ষা পাবে এবং আইন শৃঙ্খলা বাহিনী মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে, প্রশাসন মানুষকে সহায়তা করবে। কিন্তু গত 6 মাসে বাংলাদেশ যেভাবে চলেছে, যেভাবে এগোচ্ছে, ক্রমেই পরিস্থিতি জটিল থেকে জটিল হচ্ছে। মানুষের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ চলছে না। তিনি বলেন, বাজার ব্যবস্থায় যে সিন্ডিকেট শেখ হাসিনার সময় নিয়ন্ত্রণ করত, প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেভাবে অস্বাভাবিকভাবে বেড়েছিল, এখনো দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে। এমতো অবস্থায় এই অন্তর্বর্তী সরকারকে বলবো, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন, যেন সীমিত আয়ের মানুষ জীবনযাপন করতে পারে, সেই পদক্ষেপ গ্রহণ করুন। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসের উদ্দেশ্যে ছাত্রদলের সাবেক সভাপতি বলেন, ডক্টর ইউনূস, আপনি মানুষের উপকার করার জন্য দেশে এবং সারা বিশ্বে সমাদৃত, আপনার সুনাম আছে। যারা খুব নিপীড়িত মানুষ, অভাবী মানুষ, আপনি তাদের জন্য গ্রামীণ ব্যাংক বানিয়েছেন। এখন ক্ষমতার শীর্ষ পর্যায়ে আছেন। আপনার কাছে বা আপনার সরকারের কাছে দাবি জানানোর কোনো কারণ নেই, কারণ আপনি নিজের থেকে যদি পদক্ষেপ নিতে না পারেন, তাহলে সেটা দেশ এবং মানুষের জন্য দুঃখজনক ঘটনা হবে। এই বিএনপি নেতা বলেন, বাংলাদেশ এখন যে ষড়যন্ত্র জালের মধ্যে আটকে গেছে, সেই জাল ছিঁড়ে ফেলতে হবে। সেই জাল ছিঁড়তে হলে কঠিন এবং কঠোর রাজনৈতিক নেতৃত্ব প্রয়োজন। আর এই রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য মানুষের সমষ্টিগত একটি সরকার দরকার। সে সরকার যদি আমাদের প্রতিষ্ঠা করতে হয়, তাহলে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। মানুষ তার পছন্দের দলের প্রার্থীকে নির্বিঘ্নে কোনো রকম বাধা ছাড়াই যেন ভোট দিতে পারে, এটি হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ। কোন সরকারের পেছনে যদি জনগণ থাকে, দেশবাসী থাকে, তাহলে সেই সরকারের পক্ষে কঠিন সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব এবং সেটি কার্যকর করা সম্ভব। তিনি বলেন, এই সরকারকে বিভিন্ন রাজনৈতিক দল সমর্থন করেছে বটে, কিন্তু এই সরকারের কাছে প্রত্যাশিত ফল না পাওয়ার কারণে অন্যান্য রাজনৈতিক দল এখনো এই সরকারকে কাঁধে করে নিয়ে চলছে। কিন্তু তারা তাদের কর্মসূচি আগামী ভবিষ্যৎ নির্ধারণে যদি বারবার হতাশাজনক পরিস্থিতিতে পড়ে, তাহলে এই সমর্থন অব্যাহত রাখা কঠিন হবে। রাজনৈতিক দলগুলো থেকে এই সমর্থন অব্যাহত রাখা কঠিন হবে। সেজন্য আমি মনে করি, যত দ্রুত সম্ভব ভালো নির্বাচন করার জন্য যে সংস্কারগুলো অতি প্রয়োজন, সেই সংস্কারগুলো সম্পন্ন করেন। তিনি আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান প্রকাশ্যে বলেছে, নির্বাচন এবং সংস্কারের ভিতরে কোনো সংঘাত নেই। কিন্তু সরকারের পক্ষ থেকে একটা ধারণা দেওয়ার চেষ্টা চলছে যে কোনো সংস্কার করলে দ্রুত নির্বাচন দেওয়া যাবে, আর বেশি সংস্কার করলে একটু দেরি হবে। কম বেশির ব্যাপার না, সংস্কার কি করবেন সেটাই তো এখনো স্পষ্ট করেনি। সংস্কার চলমান একটি প্রক্রিয়া, যতদিন পৃথিবী থাকবে, দেশ থাকবে, ততদিন চলতে থাকবে। দুদু বলেন, সংস্কারের সঙ্গে কোনো রাজনৈতিক দলের বিরোধ নেই, সরকারের সঙ্গে রাজনৈতিক দলের বিরোধ নেই। এমন একটা চমৎকার পরিস্থিতি, আমরা কেন দেশকে ভালোভাবে পরিচালনা করতে পারবো না, এটি হচ্ছে মুখ্য বিষয়। বাংলাদেশের আশপাশে অনেক শক্তি আছে যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করেছে, যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেছে, তারা এখনো সক্রিয়, তারা এখনো খুনের জন্য আফসোস করে না এবং লুটপাটের জন্য লজ্জাবোধ করে না।
খুন এবং লুটপাটের জন্য যারা কুণ্ঠিত না, লজ্জিত না, তাদের এখনো রক্ষা করতে হবে, এটার কোনো অর্থ নেই। তিনি আরো বলেন, যারা মানুষ খুন করেছে তাদের অতি দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। দেশের বিভিন্ন জায়গায় তারা নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। কোনো জায়গায় তারা আন্দোলনের সক্রিয়দের উপরে আক্রমণ করেছে। কোনো জায়গায় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে জোটবদ্ধ হয়ে আন্দোলনকারীদের নামে মামলা মোকদ্দমা করেছে। এটা চলতে পারে না। এ ব্যাপারে সরকারের শুধু সিদ্ধান্ত আসলে হবে না, তাদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। মুচলেখা দিয়ে মুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলাম, বললেন আজমি। আবেদন করা তো দূরের কথা, মুচলেখা দিয়ে সরকারের কাছে মুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে দাবি করেছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস গুম সংক্রান্ত একটি রিপোর্ট সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, যেহেতু আজমি একজন সেনা কর্মকর্তা ছিলেন, তাই শেখ হাসিনার কাছে তিনি মুক্তি দেওয়ার আবেদন জানাতে থাকেন, কিন্তু প্রতিবারই তার আবেদন নাকচ করে হাসিনা। সেনা কর্মকর্তার বরাতে প্রকাশিত ওই বক্তব্যটি সর্বই মিথ্যা, ভিত্তিহীন, পানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন তিনি। প্রসঙ্গে প্রথম কথা হলো, আবেদন জানাতে হলে সেনা কর্মকর্তা কেন, যে কোনো ব্যক্তি তো আবেদন জানাতে পারেন। আবেদন জানানোর জন্য সেনা কর্মকর্তা হতে হবে, এ ধরনের কোনো বিধান নেই। তাই বক্তব্যটি হাস্যকর। তিনি বলেন, 8 বছরের বন্দি জীবনে আমি কখনো প্রধানমন্ত্রী বা অন্য কারো কাছে মুক্তির জন্য কোনো ধরনের আবেদন করিনি। এটা সবাই জানেন যে আমাকে ডিজিএফআই অপহরণ করে ঢাকা সেনানিবাসে পশ্চিম প্রান্তে কচুক্ষেতে ডিজিএফআই কমপ্লেক্সের ভেতরে আয়নাঘরে দীর্ঘ 8 বছর প্রাকৃতিক আলো বাতাসহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে বন্দী করে রেখে মানবতা জীবনযাপন বাধ্য করে সীমাহীন মানসিক নির্যাতন করেছে। সুতরাং যদি কোনো সেনা কর্মকর্তার কাছে আমি আবেদন করেছিলাম মর্মে বক্তব্য দিয়ে থাকেন, তাহলে তিনি ডিজিএফআই এর অফিসারই হবেন। আজমি বলেন, আমি বন্দী থাকাকালীন ডিজিএফআই এর 5 জন ডিজি এবং ডিজিএফআই এর যে শাখায় আমাকে অপহরণ করে বন্দী করে রেখেছিল সেই শাখায় 5 জন ডাইরেক্টর ছিলেন। আমি যদি মুক্তির প্রধানমন্ত্রীর কাছে আবেদন করে থাকি, তাহলে এই 10 জনের মধ্য হতে 2 বা তার অধিক অফিসারের মাধ্যমে তো প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর কথা। আমি এই 10 কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে প্রকাশ্য চ্যালেঞ্জ দিচ্ছি। আমি আবেদন করেছি মর্মে যেই দাবি করা হয়েছে সেই ধরনের কোনো দলিল প্রমাণ আপনাদের নিকট থেকে থাকলে তার মূল কপি জনসম্মুখে প্রকাশ করে আপনাদের বক্তব্যের সত্যতা প্রমাণ করুন। তিনি আরো উল্লেখ করেন, বন্দী থাকাকালীন 2021 সালের 23শে মে বিকেলে সেখানকার এক কর্মকর্তা আমাকে বলেছিলেন যে আমি দেশে থাকবো না, রাজনীতি করবো না, নিজের পরিবার নিয়ে বিদেশ চলে যাব। এই মর্মে একটি মুচলেখা দিয়ে তারা আমাকে মুক্তি দিতে পারে। আমি সঙ্গে সঙ্গে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছি যে আমি স্বাধীন দেশের নাগরিক, আমি রাজনীতি করব কি করব না, দেশে থাকবো কি থাকবো না সেটা আমার সিদ্ধান্ত, আমি মুচলেখা দিয়ে মুক্তি পেতে চাই না। সেই কর্মকর্তা কয়েকবার বললেও আমি আমার বক্তব্যে অটল থাকি। তিনি বলেন, আমি ডিজিএফআই এর সংশ্লিষ্ট কর্মকর্তার এ ধরনের নির্লজ্জ মিথ্যাচার তীব্র নিন্দা জানাই। ভবিষ্যতে এ ধরনের মিথ্যাচার না করার জন্য আমি সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানাচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।